ওকে। আচ্ছা, সবাই ভালো আছো না? তো আগের ক্লাসটায় আমরা কি পড়িয়েছিলাম? আমরা পরিণতির একটা ক্লাস নিয়েছি, তাই না? আমরা পরিণতি শোষণের একটা ক্লাস নিয়েছি, আমাদের উদ্বোধনী ক্লাস। আমরা মেনলি আলোচনা করেছিলাম যে আমরা কেন পরিণতি পড়ব, বা পরিণতির স্টুডেন্ট হিসেবে আমার কি দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব যে পরিণতি ও সুশাসনের সাথে, দেখো আমি বলে রেখেছি, পরিণতি ও সুশাসনের সাথে সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, আমরা কতগুলো বিষয়ের নাম দেখছি: রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, জেন্ডার ও মানবাধিকার স্টাডিজ। আচ্ছা, এখন পরিণতি ও সুশাসনের সাথে সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সম্পর্ক আমাকে প্রথমেই বুঝতে হবে যে সামাজিক বিজ্ঞান কোনটা, সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো কি কি। প্রথম কথা বলি, সেটা হলো পিওর সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স বলে একটা কথা আছে। পিওর সায়েন্স হলো মানে বিজ্ঞানের ওই বিষয়গুলো যেগুলো ল্যাবে পরীক্ষা করা, অথবা পৃথিবীর যে প্রান্তেই তুমি বিজ্ঞানের এই বিষয়গুলো আলোচনা করো না কেন, তার ফলাফল হবে এক। ধরা যাক H2O, এটা হলো H2O কি? H2O হলো যে পানির সংকেত, অর্থাৎ 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, তাই তো? যদি তুমি পানিকে ভাগ করো, দেখবা 2 ভাগ হাইড্রোজেন আছে, 1 ভাগ অক্সিজেন। এটা মিলে হলো পানি। এটা পৃথিবীর যে প্রান্তে তুমি আলোচনা করো না কেন, এটার ফলাফল বা রেজাল্ট একই হবে। ধরা যাক বিজ্ঞানের একজন ছাত্র এটা লিখলো খাতা, বিজ্ঞানের একজন শিক্ষক তাকে ফুল মার্কস দিতে বাধ্য। ঠিক অনুরূপ ভাবে যদি একজন বিজ্ঞানীও এই খাতাটা দেখে, সেও ফুল মার্কস দিতে বাধ্য। কারণ হলো এটা হলো চিরন্তন সত্য কথা, কোনো হেরফের হবে না। আবার আমরা যদি বলি যে মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, অথবা গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর সে অক্সিজেন ছেড়ে দেয়, এই কথাটা হলো চিরসত্য। দ্যাট ইজ অর্থ হলো যে পৃথিবীর যে প্রান্তে তুমি বলো না কেন, ঠিক বাংলাদেশে দাঁড়িয়ে আমি এই রাজবাড়ী কলেজের এই ক্লাসে দাঁড়িয়ে এই কথাটা বললাম, আমি যদি লন্ডনে গিয়ে এই কথাটা বলি তাও সত্য, আমি যদি আটলান্টিক মহাসাগরের ওই পারে গিয়ে কথা বলি এই কথাটাই সত্য, এবং আমি যদি কোনো কনফারেন্সে কথা বলি এই কথাটা সত্য। কেউ এটা বিরোধিতা করতে পারবে না, কারণ এটা ল্যাবে পরীক্ষিত এবং এটা চিরন্তন। কিন্তু সামাজিক বিজ্ঞানের এই বিষয়গুলো, এটা হলো আপেক্ষিক। আপেক্ষিক অর্থ হলো যে এটা হলো এক একজনের কাছে এক এক ধরনের রেজাল্ট। আমি যেটা বলে ভালো মনে করছি বা আমি যেটা বলছি সত্য, আর একজনের কাছে সেটা মিথ্যা হবে। আমি যেটা যেভাবে বিশ্লেষণ করতেছি, অন্য দুই স্টুডেন্ট এটাকে এইভাবে বিশ্লেষণ করতে নাও। ক্লিয়ার? ধরা যাক এই মুহূর্তে বলা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্র রাজনীতি থাকার দরকার নেই। আমি পরিণতির একজন শিক্ষক হিসেবে ধরা যাক আমি এই কথাটা বললাম, কিন্তু ঠিক অপর একজন এর বিরোধিতা বলতে পারে যে না, বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকার দরকার আছে। সে হয়তো যুক্তি দিবে যে ছাত্র রাজনীতির আমাদের এটা গৌরবজনক অধ্যায় আছে, 71-এ তাদের ভূমিকা ছিল বড় ভূমিকা। তারপরে 52-এর ভাষা আন্দোলনে তারা প্রাণ দিয়েছেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা বড় ভূমিকা পালন করছেন। কাজেই ছাত্র রাজনীতি থাকার দরকার আছে এবং সে টাকা। কিন্তু আরেকজন হয়তো যুক্তি দিল যে না, ছাত্র রাজনীতির নামে এখন অপরাজনীতি হচ্ছে, ছাত্র রাজনীতির নামে এখন চাঁদাবাজি হচ্ছে, খুন হচ্ছে,
দর্শন হচ্ছে, কাজে এটা থাকা দরকার। কাজে দেখো দেখো দুইজনের বক্তব্য কিন্তু দুই ধরনের হয়ে গেল, কিন্তু কোন বক্তব্যটা ঠিক, আসলে কোনটা ঠিক, এটা কিন্তু বলার কিন্তু নির্ধারণ করা সম্ভব নয়। হয়তো একজনের বক্তব্য ঠিক একদিক দিয়ে, আরেকজনের বক্তব্য আরেক দিক দিয়ে ঠিক, হয়তো দুজনের বক্তব্যই ঠিক অথবা দুজনের বক্তব্যই ভুল। দ্যাট ইজ, এটা হলো ব্যাপারটা হলো অনেকটা এমন যে যে এক দেশের বলি আরেক দেশের গালি, অর্থাৎ একজনের কাছে যেটা বলি আরেকজনের কাছে সেটা গালি করতে পারে। সামাজিক বিজ্ঞানের তাদের এটা চিরন্তন সত্য। পৃথিবীর সব জায়গায় রেজাল্ট একই হবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, পৌরনীতি ও সুশাসনের সাথে সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সম্পর্ক। তাহলে সামাজিক বিজ্ঞানের যে অন্যান্য বিষয় আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, ইতিহাস আছে, সমাজ বিজ্ঞান আছে, অর্থনীতি আছে, ভূগোল আছে, জেন্ডার ও মানবাধিকার আছে, আরো কতগুলো সাবজেক্ট আছে। তো মেইনলি আজকে আমরা এই কয়েকটা বিষয় আলোচনা করব, এদের সাথে পৌরনীতি সম্পর্ক আছে। এবং তোমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো যেহেতু সামাজিক বিজ্ঞানের সাবজেক্ট, কাজে এই বিষয়গুলোর বক্তব্য সর্বাংশে সত্য নয়, সবসময় সত্য নয়, সবার ক্ষেত্রে সত্য নয়, অথবা সবার বক্তব্য এক। ক্লিয়ার? তাহলে আমরা দেখি, আমরা এক এক করে আসি, এই 6টা সাবজেক্টের কথা বলছি, এক এক করে আসি যে আমরা আসলে কিভাবে এটা করব। প্রথম কথা হলো, আমি দেখবো রাষ্ট্রবিজ্ঞানের সাথে পৌরনীতির কি সম্পর্ক আছে। আচ্ছা, গত ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে ইংরেজি সিভিক্স থেকে সিভিক্সের বাংলা প্রতিশব্দ হলো পৌরনীতি। দুইটা শব্দ থেকে আসে, সিভিক্স আর একটা হলো সিভিটাস, তাই তো? সিভিক্স এন্ড সিভিটাস। সিভিক্স অর্থ হলো কি হলো? সিভিক্স অর্থ হলো যে হলো নাগরিক, আর হলো নগর রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি শব্দ হলো পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। আরো স্পেসিফিক যদি বলি, এটা হলো পলিটিক্স। পলিটিক্স, পলিটিক্স, এই পলিটিক্স শব্দ আবার দুইটা শব্দ থেকে আসে, হলো পলিটিক্স আর হলো পলিস। পলিটিক্স অর্থ হলো নাগরিক, আর পুলিশ শব্দ হলো নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র। তাহলে কি বুঝালো? সিভিক্সের দুইটা শব্দ, সিভিস এবং সিভিটাস। সিভিস শব্দের অর্থ হলো নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র। ঠিক অনুরূপ ভাবে পলিটিক্স শব্দের অর্থ নাগরিক, আর পুলিশ শব্দের অর্থ নগর রাষ্ট্র। তার অর্থ কি দাঁড়ায়? যে হ্যাঁ, পৌরনীতিতে রাষ্ট্রে বা নাগরিকের, নগর রাষ্ট্রের নাগরিকের কার্যাবলী নিয়ে, তার অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করা। ঠিক অনুরূপভাবে পলিটিক্যাল সায়েন্সের বিষয় যদি আমি দেখি, তাহলে ঠিক নাগরিকের অধিকার এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই দুইটা শব্দ ছাড়া আমরা একটা জিনিস উপসংহারে আসতে পারি যে পৌরনীতি এবং সিভিক্স আসলে বিষয়গত দিক দিয়ে অনেকটা এক, অর্থাৎ গুণগত দিক দিয়ে তারা এক। তবে হ্যাঁ, মাত্রাগত দিক দিয়ে তাদের কিছু পার্থক্য রয়েছে। পৌরনীতি হলো এর পরিধিটা ছোট, কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স, রাষ্ট্রবিজ্ঞানের পরিধিটা বড়, আরো বৃহৎ আকারে আলোচনা করা। শুধু নাগরিকের অধিকার, কর্তব্য, সুনাগরিক হওয়ার কি গুণাবলী থাকা দরকার, সুনাগরিকের কি কি করা দরকার, বা নাগরিক হিসেবে কি দায়িত্ব থাকা উচিত,
কি কর্তব্য করা উচিত, কি অধিকার সে রাষ্ট্রের কাছে হবে, এইটা পৌরনীতিতে আলোচনা করা হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে শুধু নাগরিকের কর্তব্য, নাগরিকের অধিকার, একজন সুনাগরিক হতে গেলে কি কি দরকার, শুধু কিন্তু এটা নিয়ে আলোচনা করেন। এটা ফার্স্ট বিষয়, এটা বৃহৎ আকারে আলোচনা করে। তাহলে কি আলোচনা করে? একজন নাগরিকের কি সাংবিধানিক অধিকার আছে, একজন নাগরিকের রাষ্ট্রে কি ধরনের মৌলিক অধিকার আছে, একজন নাগরিকের কি ধরনের মানবাধিকার আছে, সে জাতীয়ভাবে কি দায়িত্ব পালন করে, জাতীয়ভাবে সে কি অধিকার পালন করে, এবং আন্তর্জাতিকভাবে সে কতটুকু অধিকার পায়, আন্তর্জাতিকভাবে সে কি অধিকার ভোগ করতে পারে, তার কি রোল প্লে করা যেতে পারে, রাষ্ট্রে তার কি ভূমিকা হবে, অথবা যদি তার রাষ্ট্র তাকে অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে সে কোন পথে যাবে। এভরিথিং দ্যাট ইজ অর্থ হলো তার সংবিধান, সংবিধানের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক, সংবিধানের নাগরিকের কি অধিকার, রাষ্ট্রের সাথে নাগরিকের কি অধিকার, নাগরিকের কি ধরনের রাজনৈতিক অধিকার, ভোটার হিসেবে তার কি অধিকার আছে। ঠিক আছে, রাষ্ট্রের যে তিনটে অঙ্গ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই তিনটে বিভাগের মধ্যে কি সম্পর্ক থাকা উচিত, এই তিনটা বিভাগে সম্পর্ক রক্ষার মাধ্যমে কিভাবে রাষ্ট্র ফলপ্রসূ হতে পারে, কিভাবে রাষ্ট্র আইনের শাসনের মধ্যে যেতে পারে, কিভাবে রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা। নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট, একজন রাষ্ট্র, একজন নাগরিকের চলাফেরার অধিকার, তার কথা বলার অধিকার, তার বাক স্বাধীনতার অধিকার, সংবাদপত্রের অধিকার, তার সম্পত্তির অধিকার, ধর্ম পালন করার অধিকার, সমস্ত কিছু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা। শুধু কি তাই, আগের ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম যে পরিণতির নাগরিকের স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনা করে। আসলে রাষ্ট্রবিজ্ঞান ঠিক তাই, নাগরিকের জাতীয় পর্যায়ে আলোচনা করে, নাগরিকের অধিকার নিয়ে স্থানীয় পর্যায়ে কথা বলে, জাতীয় পর্যায়ে কথা বলে এবং আন্তর্জাতিক। একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক থাকা উচিত, একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের পররাষ্ট্র কেমন হবে, পররাষ্ট্রের ভিত্তিগুলি কেমন হবে, আচ্ছা ওই রাষ্ট্রের জনগণের মতামতের উপর ভিত্তি করে কি ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠবে, অথবা সরকার কি পদক্ষেপ নেবে, সবকিছু রাষ্ট্রবিজ্ঞান। সুতরাং আমি বলতে পারি যে পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এর আলাদা কোনো বিষয় নয়, এটা হলো যে একই মায়ের পেটে দুই ভাই, একজন হয়তো বড় আর একজন হয়তো ছোট, একজন সিনিয়র একজন জুনিয়র। দ্যাট ইজ অর্থ হলো এদের মধ্যে যে গুণগত কোনো পার্থক্য নাই, মাত্রাগত পার্থক্য, পার্থক্য যেটা আছে সেটা হলো পরিমাণ। ক্লিয়ার? আচ্ছা, কাজে আমরা পৌরনীতির সাথে আমার রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, আমাদের হাতে সময় কম, আমরা সবগুলো বিষয় যেটা আলোচনা করবো, কাজে আমি জাস্ট এই সবগুলো একটু টাচ করে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। দ্বিতীয় হলো ইতিহাস। ইতিহাসের সাথে পৌরনীতির কেমন সম্পর্ক? আচ্ছা, ইতিহাসটা কি আমাদের জানতে হবে, যে ইতিহাস আমরা মনে হয় ইতিহাস এই বিষয়টার সাথে সকলেই পরিচিত, কারণ আমরা এসএসসি লেভেলে এটা পড়ে এসেছি, শব্দটা আমরা শুনেছি। আর আমরা যতদিন বেঁচে থাকবো বোধ হয় ইতিহাসের এই শব্দটা বা ইতিহাসের এই নাম বন্ধুটা সকলকে মনে রাখতে হবে, তাই তো? কাজেই আমাদের জানা আছে ইতিহাস কি। ইতিহাস হলো যে অতীত কোন ঘটনার বিবরণ, অতীত কোন ঘটনার বিশ্লেষণ, সেটা হলো ইতিহাস। দ্যাট ইজ পুঙ্খানুপুঙ্খানু আগের ঘটনাগুলো বিশ্লেষণ করে যে সাবজেক্ট, তার নাম হলো ইতিহাস। এখন কথা হলো যে ইতিহাসের সাথে পৌরনীতির কি সম্পর্ক? ইতিহাস হলো পূর্বের কোন ঘটনা বিবরণ দেয়, বিশ্লেষণ করে, পুঙ্খানুপুঙ্খ। এবং এই ইতিহাসের কতগুলো উপাদান আছে, ইতিহাস যে বিশ্লেষণ করব আমরা 500 বছর আগে বা 2000 বছর আগে বা 100 বছর আগের যে ঘটনা জানবো, বাই হাউ, আমরা কিভাবে জানবো? হ্যাঁ, আমরা জানতে পারি যে আমাদের মুরব্বীদের কাছ থেকে গল্প শুনে আমরা বুঝতে পারি, তাই তো? আমরা বই পড়ে বুঝতে পারি, আমরা লিখিত দলিল দস্তাবেজ দেখে আমরা বুঝতে পারি যে 100 বছর আগে কি ঘটেছিল, কি ধরনের
আর্থসামাজিক অবস্থা আমাদের ছিল, কি ধরনের রাজনৈতিক অবস্থা ছিল, কি ধরনের সাংস্কৃতিক অবস্থা ছিল। কিন্তু যেখানে লিখিত দলিল দস্তাবেজ নাই সেখানে, কিন্তু লিখিত দলিল দস্তাবেজ নাই, তাহলে কি ইতিহাস জানার কোনো উপায় নাই? আছে, অবশ্যই আছে। ইতিহাসে দুইটা উপাদান আছে, একটা হলো লিখিত উপাদান আর একটা হলো অলিখিত উপাদান। যেমন 100 বছর আগের কোন ভাস্কর্য হতে পারে ইতিহাসের উপাদান, 100 বছর আগের কোন প্রাকৃতিক হতে পারে ইতিহাসের উপাদান, 100 বছর 500 বছর আগের কোন বড় স্থাপনা, কোন বড় বিল্ডিং, কোন পুরাতন বিল্ডিং, এটা হতে পারে ইতিহাসের ইতিহাসের উপাদান। এমনকি 500 বছর আগের বা 1000 বছর আগের কোন বট বৃক্ষ, কোন পুরাতন বৃক্ষ, সেটা কিন্তু ইতিহাসের উপাদান। কাজেই ইতিহাসের দুটো উপাদান, একটা লিখিত আর একটা অলিখিত। যেখানে আমরা লিখিত উপাদান পাই সেখানে আমরা লিখিত উপাদানই নির্ভর করে, যেখানে লিখিত উপাদান পাবো না সেখানে আমরা অলিখিত উপাদান করব। আবার এমন হতে পারে যে লিখিত এবং অলিখিত দুটো উপাদানই বিদ্যমান, দুটো উপাদান করব। তাহলে পৌরনীতির সাথে কি সম্পর্ক? পৌরনীতির সাথে সম্পর্ক হলো পৌরনীতির চেয়ে ইতিহাসটা গুরুত্ব। কিভাবে? ইতিহাস হলো যে অতীতের কথা বিশ্লেষণ করে, আর পৌরনীতি সাধারণত বর্তমানের কথা বিশ্লেষণ করে। ইতিহাস হলো রায় দেয়া আর পৌরনীতি হলো বিশ্লেষণ। কাজেই ইতিহাস এবং পৌরনীতি এদের মধ্যে খুব বেশি ফারাক, খুব বেশি তফাৎ। যে জিনিসটা আছে সেটা হলো একজন হলো অতীত, বর্তমান এবং অতীত এবং বর্তমানের দেখি ভবিষ্যৎ কি ধরনের হতে পারে এই ধরনের রচনায় সে পারদর্শী। আর পৌরনীতি যেটা করে সেটা হলো নর্মালি সে বর্তমান বিশ্লেষণ। ক্লিয়ার? তাহলে আমরা ইতিহাস আর পৌরনীতির সাথে সম্পর্ক আমরা এটা দেখব। আমরা এরপরে দেখব সমাজ বিজ্ঞান, তাই তো? আচ্ছা, সমাজ বিজ্ঞান এই শব্দটা যখন তোমার কানে গেল আর তুমি যখন দেখতে পাচ্ছ, তখন স্বাভাবিকভাবে তোমার অনুভূতিতে একটা বিষয় কিন্তু জেগে আসছে, সেটা হলো সমাজ বিজ্ঞান, যেটি ছিল সমাজ সম্পর্ক, তাই তো? পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার হলো সবচেয়ে আগে ইভেন রাষ্ট্র, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাই তো? এখন কথা হলো যে রাষ্ট্র বড় বা সমাজ বড়? স্বাভাবিকভাবে এটা আমরা ধরে নিব রাষ্ট্র বড়। বিষয়টা আসলে রাষ্ট্রের সমাজ বড়, এবং সমাজের একটা পার্ট হলো রাষ্ট্র। সমাজ হলো একটা ভাস্ট জিনিস, বিশাল, এবং সেই সমাজের যেহেতু বিশাল আয়তন, তার পরিধি যেহেতু বিশাল, কাজেই তার বিষয়বস্তু অনেক বেশি। অর্থাৎ সমাজের আচার আচরণ কেমন হবে, সমাজের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সমাজের বাণিজ্য নীতি কেমন হবে, সমাজের অর্থনীতি কেমন কেমন হবে, কেমন হওয়া উচিত, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন, নারী পুরুষের সম্পর্ক কেমন, বা আগে কেমন ছিল, বা আচার আচরণ কেমন, কোথা কেমন, কি হওয়া উচিত, বা কেন এমন হলো, সবকিছু হলো সমাজ বিজ্ঞানের আলোচনা। কিন্তু আমি যদি দেখি যে পৌরনীতির আলোচনার বিষয় আসলে পৌরনীতি শুধু মেন যে ফোকাসটা করে সেটা হলো যে একজন নাগরিকের তার অধিকার নিয়ে কথা বলে, একজন নাগরিকের কর্তব্য নিয়ে কথা বলে, সুশাসন নিয়ে কথা বলে। কিন্তু সমাজ বিজ্ঞানে শুধু সুশাসন নিয়ে কথা বলে না। সমাজ বিজ্ঞান, ওই যে বললাম, সমাজ বিজ্ঞান প্রথা নিয়ে কথা বলে, আচার আচরণ নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে, সম্পত্তি নিয়ে কথা বলে, অনুভূতি নিয়ে কথা বলে। সেই হিসেবে বলা যায় যে পৌরনীতি হলো সমাজ বিজ্ঞানের পার্ট, অবশ্যই পার্ট, ক্ষুদ্র অংশ। আর আমরা সেই ক্ষুদ্র অংশ আমাদের মেইন সাবজেক্ট হলো, আমরা দেখবো যে পৌরনীতির সাথে সমাজ বিজ্ঞান হলো ওতপ্রোত হয়ে যাবে, অঙ্গাঙ্গী হয়ে যাবে। দ্যাট ইজ অর্থ হলো একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ যেভাবে জড়িত, ঠিক সেভাবে পৌরনীতির সাথে সমাজ বিজ্ঞান যে। কাজে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে পৌরনীতির সাথে সমাজ বিজ্ঞানের কি সম্পর্ক। তোমাদের আমি হয়তো ক্লাসে ডিটেলস বলতে পারলাম না, সময় স্বল্প,
তোমরা বইটা একটু দেখে নিলে আর একটু বুঝতে হবে, যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান বলো, ইতিহাস বলো, সমাজ বিজ্ঞান বলো, অর্থনীতি। এবার আসলে আমি অর্থনীতির সাথে পরিচিত। আসলে মানুষ রাজনৈতিক জীব, সামাজিক জীব। একই সাথে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, মানুষ কিন্তু অর্থনৈতিক জীব। এই যে রাষ্ট্রবিজ্ঞানের আদি গুরু অ্যারিস্টটল প্রায় 2500 বছর আগে বলে গেছেন যে মানুষ রাজনৈতিক জীব। আমি যদি ধরি যে এই রাজনীতি বিজ্ঞানের যে জন্ম সেটা 2500 বছর আগে, তাহলে অর্থনীতির জন্ম হবে। হ্যাঁ, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু হাজার হাজার বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যদি দেখি এই অর্থনীতির জন্ম আজ থেকে প্রায় 250 বছর বা 300 বছর আগে, 1776 সালে অ্যাডাম স্মিথ এই অর্থনীতির জন্ম ওয়েলথ অফ নেশনস গ্রন্থে এই অর্থনীতি নিয়ে পড়া হয়েছে। এখন কথা হলো যে 250 বছর বা 300 বছর আগে অর্থনীতির বিষয়ের জন্ম হলেও মানুষের এই অর্থনৈতিক কর্মকাণ্ড 250 বছর বা 300 বছর আগে। মানুষ জন্মগ্রহণ করার পর শুরুতে বললাম যে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে খাইতে চায়, সে বস্ত্র চায়, সে বাসস্থান। এটি মানুষের এই জন্মের পর করে যে অধিকার, এটা সে রাজনৈতিক অধিকার হলেও এইগুলো কিন্তু সে চায়, সে ক্ষুধা থেকে, প্রথম সে খাইতে চায় ক্ষুধা থেকে, এবং এই বোধ থেকে সে অর্থনৈতিক কর্মকাণ্ড চালায়। এখন যদি আমি দেখি যে মানুষের কেন এত অর্থনৈতিক হতাশা, মানুষ কেন এত টাকার পেছনে, কেন সম্পদের কেন, মানুষ বেসিক্যালি চায় সে নিজে খেয়ে পড়ে বেঁচে থাকবে, চায় তার ভবিষ্যৎ বংশধরটাও যাতে ভালো থাকে। দ্যাট ইজ অর্থনৈতিক রাজনৈতিক প্রয়োজনের সাথে সাথে তার আলটিমেটলি পর্দার অন্তরের যে প্রয়োজন সেটা হলো তার অর্থনৈতিক প্রয়োজন। কাজেই অর্থনীতির সাথে এই পরিণতির সম্পর্কটা তাহলে সহজেই বুঝতে পারছো এটা কতটা গভীর। অবশ্যই গভীর, তাই না? হ্যাঁ, আমি যদি দেখি যে অর্থনীতির কিছু বিষয় আছে, যেমন উৎপাদন, বন্টন, তার সমবায় নীতি, তার চাহিদা, তার যোগান, সব কিছু অর্থনীতির বিষয়। কিন্তু এগুলি অর্থনীতির বিষয় হলেই শুধু কি অর্থনীতির বিষয় না, শুধু অর্থনীতির বিষয়, এটা একটা পরিণতির বিষয়, এটা একটা রাজনীতির বিষয়। কেন? একজন রাজনীতিবিদ তাকে অবশ্যই অর্থনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে। আবার একজন অর্থনীতিবিদ তাকে অবশ্যই রাজনৈতিকভাবে গভীর জ্ঞান থাকতে হবে। একটি রাষ্ট্র কখনোই ভালো চলবে না যদি না ওই রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকে। আবার একটা রাষ্ট্র কখনোই অর্থনৈতিকভাবে ভালো থাকবে না যদি না ওই রাষ্ট্র রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকে। আমি মনে হয় কথাটা একটু পিছিয়ে বললাম, একটু সহজ করে বলেছি। সেটা হলো যে একটা রাষ্ট্র রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে, এস্টাবলিশ থাকবে যদি সেই দেশের অর্থনীতিটা শক্তিশালী। তুমি একটা জিনিস দেখো, তোমার পকেটে যদি টাকা না থাকে তোমার কোনো মন ভালো থাকবে, তোমার কোথাও গেম বসবে না, তুমি ভালো একটা পোশাক পরতে পারবে না, অথবা তুমি ভালো পোশাক কি করবে, সাজুগুজু করে তুমি বললাম, মনের ভিতরে সবসময় টেনশন করবে, তাই তো? আবার মনে করো যে তোমার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু তুমি ভালো উপস্থাপন করতে পারো না, অথবা তোমার মনে করো সংসারে একটা জোট ঝামেলা আছে, অথবা কেওয়াজ আছে, তোমার টাকা পয়সা যতই থাক কিন্তু তোমার মন শান্তি, এই বিষয়টা ঠিক নাই। একটা রাষ্ট্র রাজনৈতিক ভাবে শক্তিশালী যতই থাক, যদি সেই রাষ্ট্রটা অর্থনৈতিকভাবে স্টেবল না থাকে, তাহলে সেই রাষ্ট্রটা আলটিমেটলি রাগ করবে। আবার ঠিক অনুরূপ ভাবে একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত শক্তিশালী থাকবে, তার রাজনৈতিক নেতৃত্ব যদি ভালো না থাকে, সবসময় হরতাল থাকলো, সবসময় মিছিল থাকলো, সবসময় দেওয়া থাকলো, সবসময় ধর্মঘট থাকলো, আসলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়বে। ক্লিয়ার? আসলে ঠিক। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে এবং যে সময় এই সমস্ত রাষ্ট্রগুলোর সরকারগুলোর পতন ঘটে মেনলি যতটা না রাজনৈতিক কারণে, তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিক কারণে, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে, অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে। ইভেন এমনও বোঝা গেছে যে পৃথিবীতে যতগুলো সরকার আছে এবং সেই সরকারগুলো যত মন্ত্রী আছে,
এই বক্তব্য থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অর্থমন্ত্রী কতটা সরকারের অর্থনীতি রাজনীতি কতটা এবং পৌরনীতির সাথে তাহলে অর্থনীতির সম্পর্কটা যে গভীর আমার এই বক্তব্য থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না? অবশ্যই বুঝতে পারছো। তবে পৌরনীতি এবং অর্থনীতি এটা হলো একই অপরের মুদ্রার এপিটপি। অর্থাৎ মুদ্রার একটা পিঠ থাকলে আর একটা পিঠ অবশ্যই থাকবে, আর একটা পিঠ থাকলে আর একটা পিঠ অবশ্যই এক্সিস্ট করবে। দ্যাটস ওয়াই পৌরনীতি এবং অর্থনীতি যদি বলা হয় অর্থনীতি হলো যে কোনো একটা রাষ্ট্রের ইঞ্জিন, ফুয়েল, জ্বালানি, আর রাজনীতি হলো কোনো একটা রাষ্ট্রের সরকারের। অর্থাৎ যদি জ্বালানি না থাকে তাহলে ইঞ্জিন চলবে না, আর জ্বালানি থাকলেও ইঞ্জিন যদি নষ্ট থাকে তাহলে গাড়িটা চলবে না। রাষ্ট্রে অর্থনীতি হলো জ্বালানি শুরু, আর রাজনীতি হলো ক্লিয়ার। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞান গেল, ইতিহাস গেল, সমাজ বিজ্ঞান গেল, অর্থনীতি গেল, আমরা এটা আমরা দেখব যে ভূগোলের সাথে পরিণতির রাজনীতির বিষয় অত্যন্ত গভীর একটা সম্পর্ক আছে ভূগোলের সাথে রাজনীতি। তোমরা একটু মনোযোগ সহকারে যে তোমরা যদি অনার্স লেভেলে পড়ো তখন একটা প্রশ্ন হবে যে একটা দেশের রাজনীতি বা একটা দেশের পররাষ্ট্রনীতি ভূগোল দ্বারা নির্ধারিত হয়, ব্যাখ্যা করো। এই ধরনের একটা প্রশ্ন অনার্স লেভেলে পড়বে। তাহলে যদি এই 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 বাক্যটাই নিতে আলোচনা করি যে একটা দেশের পররাষ্ট্রনীতি বা একটা দেশের আন্তর্জাতিক রাজনীতি নির্ধারিত হয় ভূগোল দ্বারা, কথাটার তাৎপর্য যদি আমি ধরে নিই তাহলে বিষয়টা হলো যে একটা রাষ্ট্র অবস্থানগত দিক দিয়ে কোন অবস্থায় আছে এবং সেটার উপর নির্ভর করবে ওই রাষ্ট্রের জাতীয় সরকার। ল্যান্ড লক বলে কিছু কান্ট্রি আছে, ল্যান্ড লক হলো যে সমস্ত দেশের চারপাশে সমুদ্র সে সমস্ত ল্যান্ড লক। পৃথিবীতে এমন ধরনের রাষ্ট্র আছে প্রায় 32। যেমন আমার পাশের দেশ নেপাল ল্যান্ডলক, পাশের দেশ ভুটান ল্যান্ডলক, আফগানিস্তান ল্যান্ডলক। অর্থ হলো এই সমস্ত দেশের চারপাশে সমুদ্র, তার সমুদ্র নাই তার কি হয়েছে, বা সমুদ্র থাকলেও বা কি হয়েছে এটা মনে আসতে পারে না। আসলে এটা তো একটা ভৌগোলিক বিষয়। যে সমস্ত রাষ্ট্রের চারপাশে সমুদ্র আছে সে সমস্ত রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী, সে সমস্ত রাষ্ট্র সামরিক দিক দিয়ে শক্তিশালী, সে সমস্ত রাষ্ট্র পররাষ্ট্রনীতির দিক দিয়ে শক্তিশালী, আন্তর্জাতিক রাজনীতির শক্তিশালী এবং বাণিজ্যের দিক দিয়ে শক্তিশালী। কিভাবে? একটা জিনিস মনে রাখবা যে কোন রাষ্ট্রই ওই যে মানুষ যেমন একা চলতে পারে, কোন রাষ্ট্রই একা চলতে পারে না। তাকে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়, তাকে অন্য রাষ্ট্রের সাথে বাণিজ্য করতে হয়। কাজেই সে কোনো বিষয়ে 100% স্বয়ংসম্পূর্ণ। যেহেতু সে কোনো বিষয়ে 100% স্বয়ংসম্পূর্ণ, তাহলে অপরের সাথে নির্ভর করতে হয়। আচ্ছা, অপরের সাথে যখন নির্ভর করতে হয়, এই নির্ভর করা এই যোগাযোগ মাধ্যমে কি হবে, তার আমদানি রপ্তানির বিষয়টা কি হবে, আরেকটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সাথে বাণিজ্য করবে, তার মাধ্যমটা কি হবে, কোন পথে করবে। হ্যাঁ, তিনটা পথ আছে, একটা হলো আকাশ পথ, একটা হলো স্থল পথ, আর একটা হলো জল পথ। ধরা যাক আমি 1400 মাইল দূরে বা 1500 মাইল দূরে কোন রাষ্ট্রের সাথে আমি যোগাযোগ করবো আমার দেশ, তাহলে এটা স্থলপথে সম্ভব নয়, আর পায়ে হেঁটে সম্ভব সম্ভব হ্যাঁ সম্ভব আছে আকাশ পথ, কিন্তু আকাশ পথ ধরা যাক এক্সপেন্সিভ, অথবা আকাশ পথে চলতে হলে আমার অন্য রাষ্ট্রের উপর দিয়ে চলতে হবে। কোন রাষ্ট্র যদি মনে করে যে না আমাকে অন্য রাষ্ট্রের করতে সে চলতে দিবে না, সে নাই করে, তখন আমার কি জলপথ সবসময় খোলা থাকে। যদি আমার সমুদ্র থাকে আমি জলপথ দিয়ে ওই রাষ্ট্রের সাথে করতে পারি, আমি বাণিজ্য করতে পারি, এবং এটা খরচ কম। কাজেই এই যে আর আমার যদি সুন্দর একটা সমুদ্র থাকে তাহলে আমি আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা স্বাধীন আমার যদি সেই সমুদ্র না থাকে, আমার যদি অন্য একটা রাষ্ট্রের সমুদ্র ব্যবহার করতে হয়, তাহলে আমার যখন পররাষ্ট্রকে প্রণয়ন করবো, আমি যখন আন্তর্জাতিক রাজনীতিতে আমি নিজেকে ফেস করবো, তখন কিন্তু আমার কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে অন্য রাষ্ট্রের সাথে আমাকে সুসম্পর্ক রাখতে হবে, না রেখে আমি কিন্তু আমার পররাষ্ট্রনীতি তৈরি
পারি না, কারণ আমি আমি সমুদ্র বন্দরের দিক দিয়ে, আমি খাদ্য আমদানির দিক দিয়ে অন্য একটা রাষ্ট্রের সমুদ্র বন্দর ইউজ করছি। কাজে এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। কাজে দেখো যে ভূগোল, একটা রাষ্ট্রের ভূগোল রাজনীতিতে কতটা ইম্পর্টেন্ট, অথবা রাজনীতিতে ভূগোল কিভাবে হবে। এটা হলো একটা দিক, শুধু এই দিকটা না, শুধু এই দিকটা না, অন্য ভাবে যেমন বাফার স্টেট গুলো আছে, বাফার স্টেট তোমরা করবে, বাফার বাফার স্টেট। বাফার স্টেট মানে কি? বাফার স্টেট, বাফার স্টেট, বাফার স্টেট মানে হলো যে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। দ্যাট ইজ হলো দুইটা বিবদমান রাষ্ট্রের মধ্যে যদি একটা ছোট্ট রাষ্ট্র থাকে, তাহলে সেই রাষ্ট্রকে বলে বাফার স্টেট। অর্থাৎ ধরো যুদ্ধ লাগলো, সেই যুদ্ধের কারণে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলো, মাঝখানে ছোট একটা রাষ্ট্র, ছোট রাষ্ট্রের কারণে দুইটা রাষ্ট্রের যুদ্ধ বন্ধ হতে পারে, হতে পারে ইতিবাচক দিক, আবার এমন হতে পারে যে দুই রাষ্ট্রের যুদ্ধের কারণে ছোট রাষ্ট্র কিন্তু আবার সেটা, দুই রাষ্ট্রের যুদ্ধের কারণে ছোট রাষ্ট্রটা কিন্তু পরিস্থিতি শিকার হতে পারে, অবমাননার শিকার হতে পারে, অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাও একটা কিন্তু নেগেটিভ দিক, এটাই বলা হয় বাফার স্টেট। তাহলে দেখো যে কোনো রাষ্ট্র যদি বাফার স্টেট হয়, তাহলে সে ভৌগোলিক দিক দিয়ে হয় ইতিবাচক থাকবে অথবা নেতিবাচক থাকবে, এবং তাকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিসি কিন্তু এই তার অবস্থানগুলোর দিকে করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এতটা সুবিধা পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক নেতৃত্ব ইংল্যান্ডের হাত থেকে বা ইউরোপের হাত থেকে যে আমেরিকা চলে গেল, তার কারণ কিন্তু ভূগোল। কারণ হলো আটলান্টিক মহাসাগরের ওই পারে দেশটা অবস্থিত হওয়ার কারণে তাকে সহজে আক্রমণ করা যায় নাই। একমাত্র পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান, তাছাড়া তাছাড়া তাকে আক্রমণ করা যায় নাই, এবং সে তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই। কেন? আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা দেশ ছিল, ভৌগোলিক যে তার অবস্থান করেছিল শক্তিশালী। দ্যাটস ওয়াই সে কিন্তু পৃথিবীতে চলে আসলো। ঠিক অনুরূপ ভাবে এক সময় ব্রিটিশ উপনিবেশ ছিল সারা পৃথিবীতে, এবং বলা হতো যে ব্রিটেনের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। এটাও একটা বড় কারণ। ভৌগোলিক অবস্থান ছিল যে মূল ইউরোপ থেকে ব্রিটেন হলো বিচ্ছিন্ন, অর্থাৎ মূল ইউরোপ থেকে ব্রিটেন হলো জলরাশি দ্বারা বিচ্ছিন্ন। এই জলরাশি দ্বারা বিচ্ছিন্ন হওয়ার কারণে ইউরোপের কোনো খারাপ নীতি ব্রিটেনকে স্পর্শ করে না, এবং তার চারপাশে সমুদ্র থাকার কারণে সে নৌবাহিনীতে খুব শক্তিশালী হয়েছে, এবং এই নৌবাহিনীতে শক্তিশালী হওয়ার কারণে সে পৃথিবীতে খুব সহজেই তার সমুদ্র ইউজ করে, সে নৌবাহিনী ইউজ করে, তার পানির জাহাজ ইউজ করে সারা দেশের উপনিবেশ তৈরি করে। ঠিক এই কারণে পৃথিবীতে সারা পৃথিবীতে একসময় ব্রিটিশের উপনিবেশ ছিল, যার কারণে বলা হয় যে ব্রিটেনের আছে সূর্য তাই না। তারা তো কি আছে, তারা মনে করা গেল যে একটা রাষ্ট্রের রাজনৈতিকভাবে সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী হবে নির্ভর করবে তাই তো। আর এই রাজনীতির বিষয়টা আলোচনা করি পরিণতি, রাজনীতি আলোচনা করি রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান শেষে আমি যখন রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি আলোচনা করবো, পলিসি করবো, অবশ্যই আমাকে ভূগোলকে মাথায় রাখবো, অথবা আমি যখন ভূগোল আলোচনা করবো তখন কিন্তু রাজনীতির বিষয়টা আমার আলোচনা চলে আসবে। তারা তো কি করেন যে পরিণতির সাথে ভূগোলের সম্পর্কটা হলো অঙ্গাঙ্গিক। অর্থাৎ অনেকটা হলো যে কালি ছাড়া কলম আর কলম ছাড়া কালি। এই দেখো না, এটা পেন আছে, এটা যদি কলম না থাকে, এটা যদি কালি না থাকে, এটা ইউজ হয় ঠিক শুধু কালি দিয়ে আমি ইউজ করতে পারি আমার এই কাঠামোটা, তাই তো। দ্যাট ইজ হলো ভূগোল এবং রাজনীতি এটার সম্পর্ক হলো কালি ছাড়া কলম, কলম ছাড়া কালি। তো আমাদের সময় প্রায় শেষ, আমরা প্রায় 17 আমরা নেক্সট ক্লাসে